মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল স্পষ্ট বললেন এবং খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমার হাতেও তো নেই, তোমার হাতেও নেই, ললিপপ তো কারুর হাতে নেই, তাই না? তো ললিপপ তো আমরা খাচ্ছি না, ল্যাবেন চুষো খাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন গতকাল বাংলাদেশকে শুনি, তারপর আসছি আলোচনা। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। সত্যি আমরা হাতে ললিপপ নিয়ে বসে থাকবো না কিশোরায়, আমরা অনেকক্ষণ ধরে অনেক মজার ছলে বলছি, কিন্তু একবার তো ভেবেও দেখতে হবে সেই তালিকাটা। সামরিক শক্তিতে বাংলাদেশ কোথায় আর ভারত কোথায়? দিবা স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে কিশোরায়। ঠিক, এরপরে আমরা শোনাবো, আলোচনার মাঝেই আমরা শোনাবো। বিএনপি নেতা বলছেন যে শুধু কলকাতা নয় বাকিটাও সব দখলে যাবে। আসি আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক এবং তৃণমূলকে সমর্থন করেন। শতরূপাদির কাছে যাবো। শতরূপাদি, বিজেপির কেন্দ্রীয় সরকার রয়েছে, বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় সরকার চালাচ্ছে। আপনারা মানে কেন্দ্রীয় সরকারের খবর আপনার কাছেই ফার্স্ট থাকবে, আপনারা রেডি তো? মানে যদি হট করে রিক্সা টিক্সা চলে আসে সেটা আটকাতে পারবো তো আমরা? মানে আমি কিন্তু সত্যি দুশ্চিন্তায় আছি, মানে কনসিকুয়েন্স হবে না তো কিছু? ওরা আসছে তো। আমার দারুণ লাগছিল তোমরা যেভাবে বলছো, এবং শুভেন্দুদাও বলেছে যে কত লক্ষ হাতে টানা রিক্সা নাকি অর্ডার দেওয়া আছে। কিন্তু জোকস অ্যাপার্ট, তোমরা একটু চিন্তা করো যে আমরা এই দেশ থেকে যদি ওদের দেশের সামরিক শক্তি আদৌ কতটা আছে না আছে আমরা কনফিডেন্টলি বলছি, তো সংখ্যাগুলো বলছি বিভিন্ন জায়গায়, তো তাহলে কি ওরা জানে না? তাহলে একটু তোমাদের চিন্তা করা দরকার। ভারত সরকারের ইন্টেলিজেন্স তো জানে, এটা জনসাধারণের পশ্চিমবঙ্গের মানুষেরও চিন্তা করা দরকার যে কিসের ভরসায় এত বড় বড় কথা বলছে। কেন ওদের মনে হচ্ছে যে ওরা পারবে 4 দিনের মধ্যে কলকাতায় দখল করে নিতে? মুখ্যমন্ত্রী আজ ললিপপ খাচ্ছে না আমি মানলাম, কিন্তু এটাও তো তাকে জবাব দেওয়া উচিত। বিএনপির নেতা এখানে কি করে পাওয়া যায়? কেন অসংখ্য এত বছর ধরে কেন অসংখ্য বাংলাদেশ ইনফিলট্রেটার, যারা গুন্ডা, যারা জিহাদি, যারা দুষ্কৃতী, তারা বাংলা হয়ে সমস্ত ভারতবর্ষে ব্যাঙ্গালোর অবধি পৌঁছে যেতে পারছে? সেইটাও তো একটু চিন্তা করা দরকার। ইন্ডিয়ান গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান মানে 3টে আর্মড ফোর্সেস, এয়ারফোর্স, নেভি যেরমভাবে তৈরি আছে, সেটা তোমরা যেরম সময় এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ডিফেন্স মিনিস্ট্রি যখন অ্যানাউন্স করবে তোমরা সেটা নিশ্চয়ই এটা শুনতেই পাবে, আমি এই মুহূর্তে বলবো না। কিন্তু এটা ভীষণ চিন্তা করা দরকার যে কোন সাহসে এই দুঃসাহস একটা ছোট দেশ 3টে দিকে ভারতবর্ষ আগলে দাঁড়িয়ে আছে। আগলে মানে কি? তাকে আগলে, এবং তারও বোঝা উচিত যে তার যাবার জায়গা নেই। দখল করবেই কেন বলতে চাইছে? এক্স্যাক্টলি মাই পয়েন্ট, এইটাই আমি বলার চেষ্টা করছি। কেন বলছে কলকাতা দখল করবে? আজকে না কালকে বোধহয় তারা ত্রিপুরা অব্দি, বর্ডার অব্দি যাবে। ওই বলছে না তো যে আমরা যাচ্ছি আগরতলা দখল করতে? কেন বলছে যে পাটনা নয়, আগরতলা নয়, ঝাড়খণ্ড নয়, কেন কলকাতা দখল? কিসের কনফিডেন্সে বলছে? টার্গেটটা কলকাতা, কিসের কনফিডেন্সে বলছে? এই মুহূর্তে আমরা এই যখন আলোচনা করছি ঠিক তখনই কিশোরায় আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একবার সামরিক শক্তির নিরিখে কোন দেশের কাছে কত অস্ত্র রয়েছে সেটা একবার দেখাচ্ছি এক এক করে। একবার দেখাই, মোবাইল রকেট প্রজেক্টর 702টি ভারতে, আর বাংলাদেশের 71। ঠিক আছে, আর কি কি রয়েছে সামরিক শক্তিতে? আর কি কি এটা কি করার প্রয়োজন আছে মধুকল্পিতা? মানে এটা যাই হোক, ট্রেনার 350, আচ্ছা, একটা হেলিকপ্টার শূন্য এবং ভারতের দখলে রয়েছে। একদম, এগুলো চলুক, এগুলো চলুক। আমরা আমি রাজুবাবুর কাছে একবার আসি। রাজুবাবু, ভয় লাগছে নাকি? আর মানে সময় কিন্তু আমি রাজুদার কাছে দুটো প্রশ্ন করব। এক হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টকে সবাই ওয়েলকাম তো অবশ্যই করছেন, যে উনি বলছেন ললিপপ চষার জন্য তো আমরা নই, আমরা অবশ্যই মানে বাইরে থেকে কোনো আক্রমণ হলে দেশ ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু শতরূপাদিও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন। সেকেন্ড কোয়েশ্চেন, যে কেন কলকাতার কথা বলছে? অলরেডি এত বিএনপি নেতা পাওয়া যাচ্ছে এখানে, বাংলাদেশি জঙ্গি পাওয়া যাচ্ছে, কি করছেন আপনারা? দেখুন, যে কাকুটাকে দেখালেন ওই কাকুটা যেটা বলছিলেন, আমার মনে হলো আপনাদের ভিডিওতে যা দেখে তাতে করে মনে হলো মৃগী রোগের পেশেন্ট। কারণ সুস্থ মানসিকতা হলে, মানে উনি যেভাবে জোর দিয়ে কথা বলছিলেন তাতে করে আমার ভয় লাগছিল যে লোকটা অজ্ঞান না হয়ে যাবে।
তো 3বার বলেছে আমরা মরি নাই বলেছে তো। এরকম অনেক মানুষ থাকে বিভিন্ন সময়ে যারা টিকটক করে এসব করে তারা একটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে ভাইরাল হতে মানে কিছু একটা বললে পরে তাকে দেখাবে, না বললে আপনারা দেখাতেন না, বলেছে বলেই দেখাচ্ছি। সে করুক না করুক সে তো অনেক পরের ব্যাপার, 350 কিলোমিটার দূর ওর বাস্তবের সাথে। কিন্তু হচ্ছে যে এখন দিদি একটু আগে বলছিলেন যে কলকাতার বিএনপি নেতাদের পাওয়া যাচ্ছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের বর্ডারটা পার করে সে কলকাতায় ঢুকছে, সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের উনি কোনো দোষ দেখছেন না। যে কেন্দ্র এজেন্সি বিএসএফ সেখানে তার কোনো অপরাধ নেই, সে আটকাতে অক্ষম, তারপরে কলকাতায় ঢুকছে, সেখান থেকে পুলিশ ধরছে। কিন্তু সেই জায়গাটায় বিএসএফ অক্ষম, সেই জায়গাটা দিদি না বলে ডিরেক্টলি কলকাতা এবং পশ্চিমবঙ্গ সরকার উনি দোষ দেখলেন। আর কলকাতা যেহেতু একটা বাংলার এবং সারা ভারতবর্ষের মধ্যে জানেন যে আমাদের কলকাতা একটা ফেমাস জায়গা, সেখানে বাংলাদেশেরও বলতে পারেন যে আমাদের কলকাতা না আসলে তাদের চলে না। অর্থাৎ সেই জায়গা থেকে তাদের কলকাতার কথাটাই মনে পড়বে স্বাভাবিকভাবে। কিন্তু হাস্যকর্তিক কথা যেগুলো দখল করবে এগুলো স্বপ্নতেও হয়তো বাংলাদেশের মানুষের ভাবা উচিত নয়। তবে এটাও ঠিক যে সমস্ত বাংলাদেশের যারা মুসলমান রয়েছে তারা সকলেই এই জিনিসটা ভাবছে না। একটা উগ্র মানসিকতার মুসলমান যারা রয়েছে তারাই এই কথাটা ভাবছে, কট্টরপন্থী যারা শুধুমাত্র তারাই এই কথাটা ভাবছে এবং তারাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এই সমস্ত কথা বলে একটা বিশৃঙ্খলা বা একটা শান্তির পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে। রাজুবাবু আমি আসবো আপনারও আবার কাছে। তবে কিশোর, এই যে একটা পরিস্থিতি, চিন্ময় কৃষ্ণপ্রভুকে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে, এই পরিস্থিতিতে গতকাল আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক দেখলাম বাংলাদেশের মাটিতে, এবং সেই বৈঠক থেকে কি বেরিয়ে এলো? দেখো, বৈঠক হলো বিক্রম মিস্ত্রি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একদিকে যখন বিএনপি নেতা বলছেন যে সমস্ত কিছু দখল করে নেবো ইত্যাদি, রাহুল রিজভির বাইটটাও আমরা শোনাবো, কিন্তু ভারতের তরফে কতটা ম্যাচিওর্ড স্টেটমেন্ট দেওয়া হলো। ভারতের তরফ থেকে বিক্রম মিস্ত্রি গেলেন, বৈঠক করলেন, বৈঠকে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বললেন যে আমরা একটা পজিটিভ রিলেশনশিপ চাই, আমরা একটা গঠনমূলক সম্পর্ক চাই, কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আমরা চিন্তিত, এই কথা বললেন। তো আমরা প্রথমে একবার শোনাই বিএনপি নেতা কি বলছেন, তারপর আমরা বিক্রম, আমি যদি কম্পারিজনটা প্রয়োজন আছে, ঘটনা ঘটেছে সেটা নজর দিতে বলেছে। বেশ, শুনি আমরা একবার প্রথমে শুনি বিএনপি নেতা কি বলছেন। রাহুল রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব, এটা তো আমাদের ন্যায্য পাওনা। আমরা শোনালাম বিএনপি নেতা তিনি কি বলছেন। তিনি কিন্তু একেবারে ডাইরেক্ট অ্যাটাক করছেন রিপাবলিক বাংলা, কারণ রিপাবলিক বাংলা তাদের চক্ষুশূল হবে নাই বা কেন, কারণ প্রথম দিন থেকে আমরা তো একেবারে দেখিয়ে গিয়েছি কি হচ্ছে বাংলাদেশে, সেই ছবিটা লাগাতার আমরা তুলে ধরেছি, সে কারণেই চক্ষুশূল। কিন্তু এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে একেবারে বাংলাদেশের মাটিতে গিয়ে ভারতের হয়ে ভারতের যে করা অবস্থান, দিল্লির পক্ষ থেকে যে করা বার্তা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, এই সমস্ত কিছুর বিষয়ে ভারত কি ভাবছে, দিল্লি কি ভাবছে, সেটা নিয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কার্যত করা বার্তা ভারতের। শুনুন। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking, and constructive direction.